নমস্কার, প্রত্যেক দর্শককে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে সারা বছরের অলমোস্ট যে প্ল্যানেটারি মুভমেন্ট আছে, অর্থাৎ বড় প্ল্যানেট, ছোট প্ল্যানেট কোথায় বকরি হবে, কোথায় মার্গী হবে, বা তার কি সার্বিক এফেক্ট দেবে, সেটার উপরে একটা নাটশেলে আলোচনা করার চেষ্টা করব। গতদিন আলোচনা করেছি আলোচনায় আপনাদের বিভিন্ন রকম ফোন আমি পেয়েছি। যাই হোক, কিছু রেসপন্স করেছে পজিটিভ আপনারা। আমি শুধু একটা কথাই আপনাদের বলবো, স্পেসিফিক কিছু মানুষ জানতে চেয়েছেন যে এই ব্যাড ফেসটা বর্তমানে যেটার মধ্যে দিয়ে উই আর গোয়িং থ্রু, সেটা কতদিন পর্যন্ত স্টে করবে। তো সেটা আপনাদের আমি টেন্টেটিভলি বলেছি একটা টাইম, সেটা হচ্ছে মার্চ মাসের মোটামুটি 8 তারিখের পর থেকে সিচুয়েশনটা ডিজলিউট হয়ে যাবে, হতে শুরু করবে। হয়ে যাবে এরকম নয় যে 9 তারিখ সকালে উঠেই হয়ে যাবে, বাট এই প্রসেসটা স্টার্ট হয়ে যাবে। আরও যদি অ্যাকিউটভাবে কেউ পর্যবেক্ষণ করবার চেষ্টা করবেন, তাহলে সেটা দেখবেন যে 17-18 তারিখ ফেব্রুয়ারি মাসের পর থেকেই কিছুটা লাগাম পড়ানো যাওয়ার মতো অবস্থা তৈরি হবে। বাট সব কিছু ডিপেন্ড করছে আমাদের এই মুহূর্তে কতটা আমরা নির্দেশগুলো মেনে চলছি। একটা জিনিস আপনাদের বলে রাখি, গোচরে যখন কোনো প্ল্যানেটের তার এফেক্ট নিয়ে আলোচনা করবেন, তখন সেই প্ল্যানেটের মবিলিটিটাকে খুব গুরুত্ব দিতে হয়। এই মুহূর্তে স্যাটার্ন পূর্ণ মবিলিটিতে রয়েছে, 6.5 মিনিট থেকে 7 মিনিটের মধ্যে গতিতে রয়েছে। এই পূর্ণ মবিলিটিতে ও যেটা করার চেষ্টা করবে সেটা হচ্ছে আপনাদের মধ্যে কিছুটা নিয়ন্ত্রণহীনতা আনার চেষ্টা করবে, বা যাই হোক একটা উপেক্ষা করবার প্রবণতা এই ধরনের তৈরি করবে। পরবর্তীকালে দণ্ডটাও সেই দেবে, যেটা আমি গত কয়েকদিন আগে আলোচনায় বলেছিলাম, দণ্ডটাও ওই দেবে। কিন্তু কিন্তু এই সময় আপনাকে ছাড় দিয়ে দেখবার চেষ্টা করবে যে আপনি কতটা এক্সটেন্ট পর্যন্ত এই এই যে অ্যাভারেটিভ যে নেচারটা আছে তার মধ্যে যেতে পারে, এবং সেই অনুসারে আপনার দণ্ড নির্দিষ্ট হবে। তো এটা এরকম কিছু নয়, ভয়েরও কিছু নয়। যখন একটা নির্দিষ্ট বার্তা আসছে, সেই বার্তা অনুসারে সেটা চলা উচিত, নির্দেশগুলো মেনে চলা উচিত, সেটা আশা করি আপনারা করবেন। আমি সারা বছরের মেজর প্ল্যানেট আলোচনা করতে গিয়ে বড় প্ল্যানেট থেকে ছোট প্ল্যানেটের দিকে আসব। বড় প্ল্যানেটের আগে আমি দুটো সিউডো প্ল্যানেট নিয়ে একটুখানি বলে দিই, যেটা আমি সারা বছরের আলোচনায় অনেকবার বলেছি, যে রাহু এবং কেতু যথাক্রমে 11 এপ্রিল 2022 এই বছরে যথাক্রমে মেষ এবং তুলা রাশিতে প্রবেশ করবে, এবং তারা স্টে করবে 30 অক্টোবর 2023 পর্যন্ত। যদিও এরা দীর্ঘকালীন একটা ঘরে থাকা গ্রহ, কিন্তু বড় দীর্ঘকালীন থাকা গ্রহ মানে তার পাওয়ার আছে। একটা ঘরে যে গ্রহ যত বেশি দিন থাকবে সেটাকেই কনসিডার করা হয় তার কত বেশি পাওয়ার আছে। একটা এলাকায় আপনি যতদিন বাস করবেন সেই এলাকাটা সম্পর্কে তত বেশি আপনার জ্ঞান আসবে। একটা বাড়িতে আপনি যতক্ষণ বাস করবেন বাড়িটা সম্পর্কে নুক অ্যান্ড কর্নার আপনার নলেজ চলে আসবে। তো একটা প্ল্যানেট যখন একটা অতিরিক্ত সময় একটা ঘরে স্টে করে থাকে, তখন সেই ঘর সম্পর্কে তার একটা দীর্ঘ অভিজ্ঞতা হয়। বিশেষ করে শনির মতো প্ল্যানেট, যে একটা ঘরে অন্তত 3বার, অন্তত 2বার, এবং কিছু কিছু ক্ষেত্রে 3বারও সে বকরি হয় এবং মার্গী হয়। সুতরাং এরকম দেখা যায় যে একই রাস্তা সে 3বার অতিক্রম করছে। একবার মার্গী গতিতে বকরি হয়ে পুনরায় পেছন দিকে 6.5 থেকে 7 ডিগ্রি ফিরে আসছে, তারপরে আবার সেই পথ যাচ্ছে। সুতরাং সেই ঘরটা সম্পর্কে তার একটা পুঙ্খানুপুঙ্খ তার গ্রিপ থাকে সেই ঘরের ওপরে, এবং প্রভাবটাও সে সেই অনুযায়ী দেয়। রাহুকেতুও সেই রকম 1.5 বছর করে একটা ঘরে থাকে। রাহুকেতুর সাথে অন্য প্ল্যানেটের ডিফারেন্স হচ্ছে, রাহুকেতু সবসময় বকরি চলে, কারণ আমাদের প্রারব্ধ কর্মের ফল নির্দেশ করে। আর নাম্বার 2, এরা কোনো প্ল্যানেট নয়, এদের কখনো খালি চোখে আপনি দেখতে পারবেন না। অনেকবার আলোচনায় বলেছি যে আমাদের পৃথিবী সূর্যকে যে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করছে,
সেরকম চাঁদও পৃথিবীর চারদিকে একটা মোরারলেস বৃত্তাকার কক্ষপথেই প্রদক্ষিণ করছে। তো সূর্যের কক্ষপথের সাথে চাঁদের কক্ষপথের যে কাট অফটা আছে, ওপরের দিকের যে কাট অফটা সেটাকে রাহু এবং নিচের দিকের যে কাট অফটা সেটাকে কেতু হিসাবে কনসিডার করা হয় ক্যালকুলেশনের সময়, কিন্তু তার প্রভাবটা অন্যরকমভাবে বিবরণ করা হয়। তো এদের সাথে অন্য 5টা যে মৌলিক প্ল্যানেট আছে রবিচন্দ্রকে বাদ দিয়ে, তাদের সাথে তাদের গতিগুলো কখনো বেড়ে যায় কখনো কমে যায়। অ্যাকচুয়ালি তো বাড়ে কমে না, মনে হয় বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে। রাহু কেতুর পক্ষে সেটা নয়, রাহু কেতু সবসময় একই বেগে বকরি গতিতে চলমান থাকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে সে চলতে থাকে। তার গতি মোটামুটি 3 মিনিট 15 সেকেন্ডের মতন গতি হয় অ্যাভারেজ, এবং সেই হিসাবে 1.5 বছর 18 মাস সে একটা ঘরে থাকে, দুজনে একসাথে আর কি, এবং সবসময় সমসপ্তমে অবস্থান করবে। তো এই হিসেবে তাদের একটা সার্বিক ফলাফল তারা দেওয়ার চেষ্টা করবে। এবং আপনাদের আরও বলেছি যে মঙ্গল এবং শুক্রের ঘরে রাহুকেতুর অবস্থান কোনো ঘরেই ভালো নয়। মঙ্গল শুক্রের ঘরে তো কদাপি ভালো নয়, কারণ এই প্ল্যানেটগুলোর মধ্যে অনেক বেশি ভোগবাদের প্রবণতা থাকে, বিশেষ করে শুক্র। রাহু যদি মঙ্গলের ঘরে থাকে তো কনসিকুয়েন্টলি কেতু শুক্রের ঘরে থাকবে বা ভাইসি ভার্সা থাকবে। তো দুটো ক্ষেত্রেই খুব ভালো এফেক্ট দেয় না। বিভিন্ন রকম মানুষের মধ্যে চাওয়া পাওয়ার মধ্যে তারতম্য থাকে, স্পেশালি আমাদের যে কর্মকারক প্ল্যানেট, যে কর্মের মাধ্যমে আমাদের ধন সম্পত্তি বা মেটেরিয়াল দিক থেকে বলছি, একদম রাহুকেতুকে বলছি, তো সে সেটাকে প্রদান করবার চেষ্টা করবে। সে কিন্তু একটা সীমিত জায়গার মধ্যেই এই ব্যাপারটি দেবে। সীমিত মানে অ্যাকচুয়ালি সীমিত নয়, আমাদের মনে হবে সীমিত। আমাদের দিনে যদি 300 টাকা খরচা হয়, আমাদের মনে হবে 3000 টাকা আয় করতে পারলে ভালো হবে, বাকিটা আমি রেখে দেবো। কারণ মানুষের মধ্যে একটা সেন্স অফ ইনসিকিউরিটি সবসময় কাজ করে। এটা একমাত্র মানুষের মধ্যেই কাজ করে, অন্য কোনো প্রাণীর মধ্যে কাজ করে না। করলেও সেটা খুব অল্প মাত্রায় বা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো সাময়িক কাজ করতে পারে, কিন্তু মানুষের মধ্যে যে যোগই থাক না কেন, একটা সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ সবসময় ইনসিকিউরিটিতে ভোগে। মানুষ যত পাপ কার্য করে তা ইনসিকিউরিটি থেকে করে, যে কালকে আমার কি হবে। কারণ মানুষ পরম ভগবানে বিশ্বাস করেন না, তিনি বিশ্বাসই করেন না যে জন্ম দিয়েছে সে খেতেও দেবে, সে থাকার ব্যবস্থাও করবে, এইটুকুতে মানুষের বিশ্বাস হয় না। সে নিজে করবার চেষ্টা করে, দ্যাট পারসন কন্ট্রোলার হওয়ার চেষ্টা করে, এবং যখনই কন্ট্রোলার হওয়ার চেষ্টা করে তখনই সে তার অধঃপতনের পথে যাত্রা শুরু করে দেয়। ছোটবেলা থেকে বাচ্চাগুলোকে দৌড় করিয়ে যাত্রা শুরু করে, একেবারে তার যাত্রা শেষ হয় রেসপেক্টিভলি তার যখন সোল তার বডিটা লিভ করে যায় সেই মুহূর্তে গিয়ে, ততক্ষণ পর্যন্ত সে দৌড়াতে থাকে। কোনো মানুষকে যদি একটা হাইপোথেটিক্যালি কথা বলছি, যদি 2 ঘন্টা বেশি বাঁচানো হতো সুস্থ শরীরে, তাহলে সে 2 ঘন্টাও দৌড়াতো। তো এটা একটা তার হাইপোথেটিক্যাল কনসেপশন যে দৌড়ালে সে অনেক কিছু পাবে, অ্যাকচুয়ালি সে কিছুই পাবে না। এই জায়গাটা ইলিউশনারি জায়গা, এখানে কেউ কিছু পেতে পারে না কখনো, পাওয়ার জায়গায় এটা নয়। তো রাহুকেতু কি করবে, এই শুক্র মঙ্গলের ঘরে ইলিউশনটাকে তৈরি করে দেবে আরো বেশি পরিমাণে। কারণ এদের মধ্যে রাহুকেতু ব্যতি রেখে অন্য যে প্ল্যানেট, কেতু মানে রাহুই অ্যাকচুয়ালি, তো রাহু ব্যতি রেখে অন্য যে দুটো প্ল্যানেট মানুষের ষড়রিপুকে অত্যন্ত কন্ট্রোল করে, তিনি হচ্ছে শুক্র এবং মঙ্গল। শুক্র সেটার পূর্ণমাত্রায় কন্ট্রোল করে, রাহু শুক্রের যোগ সেই জন্য কদাপি মানুষের চরিত্র গঠনের ক্ষেত্রে খুব একটা বেটার জায়গা নয়। কারণ তার মধ্যে যতই তিনি দান করুক বা তার মধ্যে অনেক হিউম্যানিটি থাকুক, তার মধ্যে অনেক সব কিছুকে অ্যাকসেপ্ট করা বা সোশ্যাল পার্ট বেটার থাকুক, তার মধ্যে ভোগ করার প্রবণতাও বেশি থাকবে। ভোগ যত প্রবণতা বেশি থাকবে তত তার মধ্যে নৈতিক দিক থেকে অধঃপতনের জায়গাও বেশি থাকবে, খুব পরিষ্কার ব্যাপার। তো এই 4টে রুমে, অর্থাৎ কালপুরুষের 1 নম্বর এবং 2 নম্বর ঘর এবং কালপুরুষের 7 নম্বর এবং 8 নম্বর ঘরে রাহুকেতুর অবস্থান, সেই জন্য একটু বেশি খারাপ হয়ে যায়। এমনি খারাপ, বেশি খারাপ। তো তার ফলটা তারা দেবে। তো সেই ফলের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন মানুষের মধ্যে, কিন্তু যেটা মূল কথা,
যে শনি যেহেতু আপনাকে বেঁচে থাকার জন্য যে অংশটুকু তার ব্যতি রেখে খুব বড় কিছু দেবে না, সমাজের অন্তত 90% লোককে সেটা দেবে না। তার ফলে মানুষের মধ্যে কী হবে, একটা কন্ট্রাডিকশন তৈরি হবে, অর্থাৎ তার ডিজায়ার আছে প্রচুর কিন্তু তিনি পাচ্ছেন না। ডিজায়ারটা কিন্তু তার পুরোটাই, ডিজায়ার মানেই কথাটাই ইলিউশনারি কথা। অ্যাকচুয়ালি তিনি অ্যাসেসমেন্টই করেননি তার অ্যাকচুয়াল কতটা দরকার। তিনি ভেবে নিয়েছেন তার অতটা দরকার, ভাবনার তো কোনো সীমা নেই, তো এবার সে পাবেন না ততটা। তার ফলে তার মধ্যে সবসময় একটা টানাপোড়েনের অবস্থার সৃষ্টি হয়। তো স্যাটার্ন এখানে এই কাজটাই করতে থাকে মকর এবং কুম্ভে। কুম্ভে গিয়ে আরও খুব সুন্দর করে এই কাজটা করে, যখন যাবে গোচর নিয়ে তখন আলাদা করে আলোচনা করব। তো এইটুকু বলে দিলাম, আপনারা নিজেদের ডিজায়ারের উপর কন্ট্রোল রাখবেন, না হলে কিন্তু সমস্যা তৈরি করবে। কারণ 25 সালের প্রায় এন্ড বলবো না, সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত কিন্তু এই পৃথিবীর একটা বিরাট কোনো রকম রেভলিউশনারি ইকোনমিক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পারবেন না। হয়তো কিছু কিছু সেকশানে দেখলেও দেখতে পারেন, কিন্তু সেটাও খুব লোকালাইজড এফেক্ট, কোনো মান্ডেন এফেক্ট অনুসারে হবে, সেই এফেক্ট অনুসারে কাজ করবে। আমি যদি সারা পৃথিবীর, আমাকে ইউরেনাস নেপচুন প্লুটো নিয়ে অনেকে আলোচনা করতে বলেন, বহুবার ফোন করেও বলেছেন। ইউরেনাস নেপচুন প্লুটো নিয়ে আলোচনা করতে গেলে মার্নেন জ্যোতিষ নিয়ে আলোচনা করতে হয় অ্যাকচুয়ালি। মার্নেন জ্যোতিষ নিয়ে আমি এই কারণে বলছি, কারণ আমাদের পৃথিবীর বিভিন্ন দেশকে বিভিন্ন রকম অ্যাসেন্ডেন্ট দেওয়া হয়েছে, তাদের বিভিন্ন রাশি দেওয়া হয়েছে। ভারতবর্ষকে কখনো বৃষ বা কখনো মকর, এই দুটো দেওয়া হয়েছে। সেরকম আমাদের প্রতিবেশী পাকিস্তানকে দেওয়া হয়েছে মেষ। তো আমরা বৃষটাকেই মেনলি ধরে চলি, কিন্তু ভারতবর্ষের ফরমেশন তো আর 15ই অগস্ট হয়নি, এ তো পৃথিবীর আদি অনন্তকাল ধরে সমস্ত দেশ রয়েছে। সুতরাং মার্নেন জ্যোতিষ যেদিন পলিটিক্যাল ম্যাপটা তৈরি হয়েছে সেই অনুসারে তৈরি হয় না, এর মধ্যে অনেক কন্ট্রাডিকশন রয়েছে পণ্ডিতদের মধ্যে। তো আমেরিকা যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়েছে মিথুন। এবার আপনি আমেরিকা যুক্তরাষ্ট্রের আয়তন ভাবুন, নিয়ার অ্যাবাউট 1 কোটি বর্গ কিলোমিটার আয়তন, ভারতের 3 গুণেরও বেশি ভারতবর্ষের, বর্তমান ভারতবর্ষে। তো সেই হিসেবে আমেরিকাকে টোটাল মিথুন দেওয়া হয়েছে। অন্তত আমেরিকার যে ক্যাপিটাল যেটা ওয়াশিংটন ডিসি, সেটাকে মিথুন রাশির ওপরে ফেলা হয়েছে মার্নেন জ্যোতিষে। তো মিথুন রাশি থেকে স্যাটার্নের পোস্টিং কোথায় রয়েছে? 8th হাউসে। 8th হাউস হচ্ছে এনার্জি ট্রান্সফরমেশনের ঘর, মানুষের পরিবর্তনের ঘর, এবং মানুষ একটা নতুন জায়গার সূচনা করে, সেই জায়গায় করে এবং রেস্ট্রিক্টেড জায়গা তৈরি করছে। তো পৃথিবীর যে মেইন ইকোনমিক জায়গা যেটা, সেই জায়গাটাই উইক আছে এখন। উইক আছে মানে সে সব জায়গায় নেগোশিয়েট করবার চেষ্টা করবে পৃথিবীর সমস্ত জায়গায়, কারণ সে কিছুটা দুর্বল আছে। বৃহস্পতি যতই তার এখন 9th হাউসে থাক না কেন, সে খুব একটা কিন্তু ফেভারেবল জায়গা পাবে না আনটিল মার্চের 3rd উইকের পর থেকে পাবে, কিন্তু সেটাও কিছুদিনের জন্য। অ্যাকচুয়ালি শনির নক্ষত্রে প্রবেশ করবে মীন রাশিতে গিয়ে, তখন থেকে আস্তে আস্তে দেখবেন এই পৃথিবীর যে সমস্ত শক্তিধর, মানে অর্থনৈতিক দিক থেকে শক্তিধর দেশ, সে সমস্ত রাষ্ট্রগুলো আস্তে আস্তে ক্ষমতাশালী হয়ে উঠবে, বিশেষত আমেরিকা। তো তখন দেখবেন আস্তে আস্তে আবার ইকোনমিক যেটা টিকেল ডাউন এফেক্ট হয়, আস্তে আস্তে চুইয়ে পড়ে। তো সেই এফেক্টটা আমরা প্রত্যেকেই পাবো। আমাদের দেশও আস্তে আস্তে ডেভেলপ করছে, কিন্তু সেটা অনেকটাই উইথ রেসপেক্ট টু আমেরিকা অনেকটা পিছনের দিকে রয়েছে। তো সেই কারণে এখন ইকোনমি স্লো যাবে। বহু মানুষ প্রশ্ন করেছেন, আজকে চেষ্টা করলাম ছোটোর মধ্যে উত্তরটা দেওয়ার। তো রাহু কেতুর পোস্টিং কিন্তু সেখানে দেখুন, আপনি হয়তো বলতে পারেন যে রাহু তো 11th হাউসে অবস্থান করবে, অবস্থান করলেও কিন্তু খুব একটা বেটার ফল দেবে না। দেবে কতটুকু সময়, মার্চ মাসের মোটামুটি 10-12 তারিখ থেকে ওই জুলাই মাসের 8-10 তারিখ পর্যন্ত একটু সাময়িক এফেক্ট দেবে, কিন্তু সেটাও 9th হাউসের শনি, এবং সেও মঙ্গলের নক্ষত্রে থাকবে। সুতরাং খুব একটা 6th হাউসের নক্ষত্রে থাকবে, খুব একটা বেটার ফল দেবে না, একটা লিমিটেড ফল দেবে। তো সেই হিসাবে আপনারা নিজেদের ডিজায়ারকে কন্ট্রোল করবেন এবং নিজের ক্রোধকে কন্ট্রোল করবেন। রাহু কৃত্তিকা নক্ষত্রে এবং ভরণী নক্ষত্রে ভীষণ হঠাৎ করে ক্রোধ দেয়। আমি নবাংশ ভিত্তিক যখন আলোচনা করব তখন বলবো, এখন এইটুকু সময় খুব সংক্ষেপে বলছি। হঠাৎ ক্রোধ দেয়, এই ক্রোধটাকে কন্ট্রোল করবেন প্রত্যেকে।
বিশেষ করে যারা রাহুর দশায় রয়েছেন, কেতুর দশায় রয়েছেন, শুক্রের দশায় রয়েছেন, মঙ্গলের দশায় রয়েছেন, তারা কিন্তু অবশ্যই করবেন। বুধের দশার 12 বছরের পরের অংশ অতিক্রম করছেন 17 বছরের মধ্যে, তারা অবশ্যই নিজেকে কন্ট্রোল করবেন। অবশ্যই আপনার বেস হরোস্কোপটা দেখতে হবে, কিন্তু তাও বলছে এটা কিন্তু একটু ডিজলিউট করবে আপনাকে এই জায়গা থেকে। নাম্বার 2 হচ্ছে স্যাটার্ন। এই বছরে খুব গুরুত্বপূর্ণ স্যাটার্নের গোচরটা রয়েছে, কারণ স্যাটার্ন কুম্ভ রাশিতে প্রবেশ করে পুনরায় মকর রাশিতে আসবে, এবং মকর রাশিতে এমন নয় যে 1-2 ডিগ্রি আসবে, মকর রাশিতে কিন্তু ও নেমে আসবে প্রায় 24 ডিগ্রি 24 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। তার মানে বুঝতে পারছেন প্রায় 2টো নবাংশ নেমে আসবে প্রায়। তো সেই হিসাবে একেবারে এটাকে ইগনোর করা যাচ্ছে না। সুতরাং বছরের প্রথম এই যে ফেজটা, এই ফেজটা কিন্তু অ্যাকচুয়ালি খুব গন্ডগোলের ফেজ ছিল না। যদি সারা পৃথিবীতেই সর্বক্ষেত্রেই যদি এটাকে কিছুটা অমান্য না করা হতো বা কিছুটা ইগনোর না করা হতো, তাহলে এতটা ফেজে যেত না যতটা আজকে আমি রেকর্ড করার সময় যা দেখতে পাচ্ছি ডেটাগুলো। এবং সেই রকমই বুধ তো খুব র্যাপিড এফেক্ট দেয়। বুধ শুক্র ছোট গ্রহ যখন কোনো ফল দেয় খুব র্যাপিড এফেক্ট দেয়, আবার খুব র্যাপিডলি তারা নেমেও যায়। এমন নয় যে সেটা শনির মতন লং স্ট্যান্ডিং এফেক্ট দিতে থাকে। যাই হোক, শনি আমাদের কুম্ভে গমন করবে 29/4/2022 সালে সকাল 9:47 AM। নবাংশটা হচ্ছে তুলার। সেখানে থাকার পরে শনি বকরি হয়ে যাবে। শনি যাবে অ্যাকচুয়ালি 1 ডিগ্রি 4 মিনিট পর্যন্ত। তার মানে বুঝতে পারছেন একটা নবাংশের 3/1 পর্যন্ত শনি যাবে। 5 তারিখ 5 জুলাই ভোর 4:13 শনি বকরি হবে। বকরি হয়ে নিচের দিকে নামবে এবং মকরে প্রত্যাবর্তন করবে 12 জুলাই। অর্থাৎ আবার কুম্ভ থেকে মকরে চলে আসবে 12 জুলাই সকাল 10:17। টাইমগুলো আপনারা একটু পারলে নোট করে রাখবেন, 10:17। এবং মার্গী হয়ে যাবে 23 অক্টোবর সকাল 4:19। কততে হবে যেটা আগেই বললাম, 24 ডিগ্রি 24 মিনিট 40 সেকেন্ডে সিংহ রাশির নবাংশে গিয়ে ও তার বক্রত্ব ত্যাগ করবে। শনির এই যে গোচরটা থাকবে অদ্ভুত ব্যাপার, সেই সময় মঙ্গলের গতিও খুব কমে আসবে, কারণ মঙ্গলও বকরি হবে এবছর। বুধ বৃহস্পতি শনি প্রত্যেক বছরই বুধ অন্তত 3বার, কোনো কোনো ক্ষেত্রে 4বার, খুব রেয়ার অকেশনে বকরি হয়। 3বার তো সে হবেই। মঙ্গল প্রত্যেক অল্টারনেটিভ ইয়ারে বকরি হয়, শুক্রও তাই। তো এই বছর কিন্তু 5টা প্ল্যানেটেরই বক্রত্ব আছে। আমরা শুক্রের বক্রত্ব দিয়েই বছর শুরু করেছি। 29 জানুয়ারি গিয়ে শুক্র ডাইরেক্ট হবে। তো বুধ বকরি হবে 14 তারিখ থেকে, এবং সে থাকবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। তারপরে আরও 2বার, সে 3বার প্রায় কনসিকুয়েন্টলি সে বকরি হবে। এবং বৃহস্পতি, এরপরে আমি আসবো বৃহস্পতির কথায়, শনির কথাটা শুধু বলিনি। স্যাটার্নের যে পোস্টিং আছে আপনাদের স্পেসিফিক ডেট বলে দিচ্ছি, সেটা হচ্ছে শনি যেদিন মকর রাশিতে প্রত্যাবর্তন করবে, অর্থাৎ 12 জুলাইয়ের পর থেকে আপনারা কিন্তু জীবনযাত্রার ক্ষেত্রে রেস্ট্রিক্টেড হয়ে যাবেন। সেই সময় থেকে কিন্তু পরবর্তী প্রায় 4 মাস মতন সময় একটু নেগেটিভ আছে। নেগেটিভ ইন অল আসপেক্ট আছে, ব্যক্তিগত স্তরেও আছে, জিও পলিটিক্যাল সিচুয়েশনের ক্ষেত্রেও আছে, প্রাকৃতিক সমস্যার ক্ষেত্রেও আছে। 3টে জায়গাতেই আছে। কিন্তু প্রাকৃতিক যে সমস্যাটা, সেই সমস্যাটা কিন্তু 2023 সালের জানুয়ারি মাসের প্রায় 20-22 তারিখ পর্যন্ত আছে। সেটা আমি যখন মঙ্গলের গোচর নিয়ে বলবো সেটা আপনাদের বলে দেবো একটু বাদে। কিন্তু মেজর যে এফেক্টটা দেবে সেটা যবে থেকে স্যাটার্ন আমাদের মকর রাশিতে পুনরায় প্রত্যাবর্তন করবে সেই সময় থেকে তার পরবর্তী প্রায় 3.5 থেকে 4 মাস, অর্থাৎ 12 জুলাই থেকে আপনি হিসেব করে নিন বৃহস্পতি ডাইরেক্ট হবে নিয়ার অ্যাবাউট 24 নভেম্বর, তার 7 দিন, প্রায় নভেম্বরের শেষ। তার মানে প্রায় 4.5 মাস সময়।
এই সময়টা কিন্তু আপনারা প্রত্যেকে খুব রেস্ট্রিক্টেড জীবনযাপন করবেন। রেস্ট্রিক্টেড মানে প্রথম রেস্ট্রিকশন হচ্ছে বিহেভিয়ারাল অ্যাটিটিউডে, অর্থাৎ নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন যতটা সম্ভব। নাম্বার 2 হচ্ছে, কারণ মনের ওপরে যখনই শনি পুনরায় মকর রাশিতে নেমে আসবে, সে সরাসরি দৃষ্টি দেবে চন্দ্রের ঘরে। চন্দ্রের ঘর থেকে তার দৃষ্টিটা রবির ঘরের দিকে চলে গেছিল, কিন্তু পুনরায় আবার চন্দ্রের ঘরে চলে আসবে। তো চন্দ্রের ঘরে যখন গতিশীল অবস্থায় শনি নিচের দিকে নামে, তখন 4 মিনিটের মতন ভেলোসিটি থাকে, 3.5 থেকে 4। তো সেটা কিন্তু চিত্তচাঞ্চল্য তৈরি করে এবং মঙ্গলের নক্ষত্রে থাকবে। স্যাটার্নের মূল ত্রিকোণ থেকে শনির মূল ত্রিকোণের অবস্থাটা বিচার করার চেষ্টা করুন। সেটা হচ্ছে একাদশ ভাব, একদম স্পেসিফিক একাদশ ভাব, বা শনি থেকে বিচার করলে তৃতীয় ভাবে অবস্থান করে। বাদবাকি দুটো ঘরকে আমি এই মুহূর্তে কনসিডার করছি না। তো একাদশ ভাব মানে 9th হাউসের আবার 3rd হাউসের ভাব, সুতরাং 9th হাউসের যে স্ট্রেংথ সেটা একাদশ ভাবে এসে তার পূর্ণতা, তার তার যে ভিগিয়ার যেটা, সেটাকে কন্ট্রোল করে। তো মঙ্গল এর নক্ষত্রে শনি যখন থাকবে, মানুষের মধ্যে হঠাৎ করে একটু ভ্যালিয়েন্ট হয়ে ওঠার একটা নেচার তৈরি হবে, খুব সাময়িক কিন্তু তৈরি হবে। যদিও চন্দ্র তাকে করতে দেবে না, কিন্তু মাথায় থটটা তার আনবে কিছু হঠাৎ একটু উগ্র কাজকর্ম বা কথাবার্তা বা কথার মধ্যে অ্যারোগেন্সি, সেগুলো আনা, মানুষকে একটু অপমান করে কথা বলা, বা নিজে উঠতে পারছি না অন্যকে লেগ পুলিং করে নিচে নামানো, এগুলোর একটা সবসময় টেন্ডেন্সিস থাকবে। এগুলো থেকে একটু বিরত থাকবেন। তার সাথে চেষ্টা করবেন, যেহেতু পুনরায় বক্র শনির যে দৃষ্টিটা থাকবে এক্ষেত্রে, সেটা হচ্ছে তুলা রাশির শেষ 10 ডিগ্রির মধ্যে দৃষ্টিটা থাকবে। বৃশ্চিকের প্রথম 2-3 ডিগ্রি থেকে পর্যন্ত চলে যাবে, অর্থাৎ অলমোস্ট বিশাখা নক্ষত্রের ওপরে শনির এই দৃষ্টি থাকবে, দশম দৃষ্টি। তো বৃহস্পতি অ্যাকচুয়ালি, শুক্র তো ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে, কিন্তু বৃহস্পতি ফ্যামিলির ইন্টিগ্রিটি, সলিডারিটি, ফ্যামিলিকে এক্সপ্যানশন, ফ্যামিলির ডেভেলপমেন্ট, যে কোনো কিছুর ডেভেলপমেন্ট মেটেরিয়ালি এবং একটা বয়সের পরে স্পিরিচুয়ালি, সেটা কিন্তু জুপিটারের ওপর ডিপেন্ড করে থাকে, ফান্ডামেন্টাল জায়গাটা। তো যেহেতু বিশাখা নক্ষত্রে দৃষ্টি দেবে, স্যাটার্নের ব্যান্ডউইথ যেটা থাকবে আর কি ওই মুহূর্তে, তো প্রত্যেকে পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। স্পেশালি আমি বলছি, একজন পুরুষের কাছে, একজন পুরুষ মানুষের কাছে তার স্ত্রী কিন্তু সবসময় শুক্র এবং চন্দ্র, এটা মাথায় রাখবেন। যদিও শুক্র চন্দ্র বৃহস্পতি তিনজনকেই দেখতে হয়, পুরুষ হোক বা মহিলা হোক, বিবাহের সময়, কিন্তু আফটার গেটিং ম্যারিড সেটা কিন্তু শুক্র এবং চন্দ্র। এবং একজন মহিলার পার্সপেক্টিভে সেটা কিন্তু বৃহস্পতি, শুক্র, চন্দ্র, তিনজনই। কারণ আলটিমেটলি হাজবেন্ড প্রিসেপ্টারের রোল প্লে করে, সুতরাং বৃহস্পতিকে কনসিডার করতেই হবে এক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে আমি পুরুষদের বলছি, আপনারা কিন্তু মানে নর্মালি ইকুইভ্যালেন্সটা রাখার চেষ্টা করবেন, না হলে পরিবারের মধ্যে অশান্তি হতে পারে। আপনার দশা অন্তর্দশা বা ছকের স্ট্রেংথ অনুসারে বলছি, গন্ডগোল করতে পারে। কোন সময়টা না, 12ই জুলাইয়ের পর থেকে সেটা নভেম্বরের মোটামুটি এন্ড পর্যন্ত, 26-27 তারিখ পর্যন্ত এই সমস্যাটা থাকবে। এই সমস্যাটার মধ্যে জিও পলিটিক্যালিও খুব সমস্যা হতে পারে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে, যাদের সাথে, যে সমস্ত দেশের সাথে আরেকটা দেশের বর্ডার ডিসপিউট আছে, অর্থাৎ দুটো দেশই ক্লেম করছে এই জায়গাটা আমার, এই জায়গাটা আমার, সেই জায়গায় একটা ছোটোখাটো স্কার্মিশ বা একটা সিউডোওয়্যার এগুলো হতে পারে। খুব ছোট পর্যায়ে হলেও, আমি যদিও ব্যাপারটাকে ছোট বড় এর বেশি বলে বিতর্ক বাড়াবো না, সেটা বিভিন্ন এলাকার মান্ডেন জ্যোতিষ অনুসারে এফেক্ট হবে। তবে এটুকু বলতে পারি, এই সময় একটা উত্তেজনাপূর্ণ, মানে যারা ওয়্যার মঙ্গার থাকে পৃথিবীর বুকে, কিছু মানুষ তো থাকেন, তো সেই সকল ওয়্যার মঙ্গাররা এই সময় একটু উত্তেজিত হয়ে উঠবেন এবং বিভিন্ন অছিলায় তারা গন্ডগোল বাঁধানোর চেষ্টা করবেন। আমাদেরও প্রতিবেশী আছে বিভিন্ন রকম যারা এই চেষ্টা করে, তো সেইখানে একটু প্রবলেম হতে পারে। যারা বিভিন্ন বর্ডার এরিয়ায় থাকেন তারা চেষ্টা করবেন পিস অ্যান্ড সলিডারিটি বজায় রাখার, কারণ এই দুটো ছাড়া পৃথিবীতে কোনোদিন ডেভেলপমেন্ট সম্ভব নয়। যুদ্ধ করে যদি ডেভেলপমেন্ট হতো, তাহলে ফার্স্ট এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পরে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট হতো। একটা যুদ্ধ আরেকটা যুদ্ধের অশনি সংকেত বয়ে নিয়ে আসে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের এফেক্ট প্রথম বিশ্বযুদ্ধের মধ্যেই লোকানো ছিল, এবং তার পরবর্তীকালে যে কটা জায়গায় গন্ডগোল বা এরিয়া ডমিনেশন নিয়ে গন্ডগোল হয়েছে সারা পৃথিবীব্যাপী, সেটা কিন্তু ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যেই তার বীজ লোকানো আছে কম বেশি। যারা ওয়ার্ল্ড হিস্ট্রি, পলিটিক্যাল হিস্ট্রি পড়েছেন তারা জানেন। কিন্তু আমি এখানে অ্যাস্ট্রোলজিক্যালি আপনাদের বলছি জায়গাটা খারাপ আছে সেই সময়টা। এই খারাপটা কিন্তু 26-27 নভেম্বরের পরে একটু কমবে, কিন্তু পুরোপুরি কমবে না। এটা আরেকটু এক্সটেন্ডেড হয়ে জানুয়ারি মাসের 20-21 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে ডিজলভড হয়ে যাবে। বৃহস্পতি যখন শনি যখন বকরি থাকবে, আরেকটা জিনিস খেয়াল রাখবেন এই সময়, যারা প্রেগনেন্সি পিরিয়ডে সে সময় থাকবেন, সেটা যে ফেজেই থাকুন না কেন, তারা নিজের এবং সন্তানের খুব যত্ন নেবেন। এটা আমি ফিমেলদের ক্ষেত্রে বলছি। মানে ধরুন অফিসে কাজ করছেন বা কোনো বিজনেস করছেন, অযথা রিস্ক নেবেন না। যদি ডক্টর বলেন তাহলে সেই অনুসারেই কাজ করবেন, যতটা তিনি আপনাকে এক্সটেনশন দিয়েছে সেই পর্যন্ত, তার বেশি করবেন না, এবং শান্ত থাকার চেষ্টা করবেন। স্যাটার্ন কিন্তু মঙ্গলের নক্ষত্রে বকরি থাকবে, এবং ধনিষ্ঠা নক্ষত্র ভীষণ অ্যাক্টিভ। মঙ্গলের সব নক্ষত্রই অ্যাক্টিভ, কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে ডিজায়ার থাকে, ধনযুক্ত ইষ্টা। আমি ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে প্রোগ্রাম করেছি, আপনারা দেখতে পারেন কেউ। তো এর মধ্যে ডিজায়ার প্রচুর লুকিয়ে থাকে, এবং খুব টয়েলিং মাসেসের নক্ষত্র। তো যারা সমাজের একটা নিচের দিকের অংশের মানুষ, যারা যুদ্ধ করে জীবনে ওপরে ওঠে, যুদ্ধ মানে জীবন যুদ্ধ, সেই মানে মেটেরিয়ালি আমি বলছি, সেই সকল মানুষের নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা। তো এদের মধ্যে ডিজায়ার থাকে। তো মা যারা হন আর কি, যেসব মেয়েরা, তাদের যে বয়সের স্প্যানটা থাকে সেটা 20 থেকে 40-এর মধ্যে। তো এই বয়সে সবার একটা ডিজায়ার থাকে, আমি মেটেরিয়ালি কিছু গেইন করবো, অত কিছু দূরের চিন্তা তারা ওই মুহূর্তে করেন না। তো সেই হিসাবে আপনারা একটু শরীরের দিকে নজর রাখবেন, এবং পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি বজায় রাখার চেষ্টা করবেন। ভেরি কেয়ারফুল, কারণ চন্দ্রের ঘর থেকে, চন্দ্রের ঘরে তো দৃষ্টি থাকবে, চন্দ্রের ঘর থেকে 4th হাউসেও দৃষ্টি থাকবে। তো চন্দ্রের চতুর্থ ঘর, অর্থাৎ চন্দ্রের যে সুখ, চন্দ্র নিজে সুখ বহন করে কালপুরুষের, তার যে সুখ সেটা শুক্রের ওপর ডিপেন্ড করে থাকে। চন্দ্র নিজে শুক্রের ঘরে গিয়ে আমরা কি বলি না, এক্সল্টেড হয়। তো এইটাই ওয়ান অফ দ্য কজেস। চন্দ্র শুক্রের মধ্যে একটা অদ্ভুত ধরনের কমেন্সালিটি আছে এক্ষেত্রে। তো শুক্রের ঘরে যেহেতু শনির দৃষ্টি থাকবে, এবং শেষের দিকে থাকবে, লাস্ট 20 ডিগ্রি থেকে বৃশ্চিকের মোটামুটি 2-3 ডিগ্রি পর্যন্ত থাকবে, আপনারা ফ্যামিলির মধ্যে পিস অ্যান্ড সলিডারিটি বানিয়ে রাখবেন। এবং প্রাকৃতিকভাবেও যদি পারিপার্শ্বিকভাবে কেউ গন্ডগোল করে, সেই গন্ডগোলের প্ররোচনায় আপনারা দয়া করে পা দেবেন না, শান্তি বজায় রাখবেন অলওয়েজ। বৃহস্পতির গোচর নিয়ে আপনাদের সারা বছরের একটুখানি বলে দিই, যদিও অনেকবার বলেছি। সেটা হচ্ছে আগামী 13ই এপ্রিল বৃহস্পতি সকাল 11:22 মীন রাশিতে প্রবেশ করবে। এখন কুম্ভে গোচর করছে। আমি গত 4 দিন আগে আলোচনায় আপনাদের বলেছি যে এই মুহূর্তে 2রা মার্চ পর্যন্ত ও রাহুর নক্ষত্রে থাকবে, এবং তারপরে নিজের নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এবং সেই নক্ষত্রে প্রবেশ করা অবস্থায় 13ই এপ্রিল 11:22 মীন রাশিতে প্রবেশ করবে, এবং মীন রাশিতে প্রবেশ করেও ওর গতি অব্যাহত থাকবে 29শে জুলাই 1:32 রাত্রিবেলা বৃহস্পতি বকরি হবে 14°34'56", মানে অলমোস্ট 14°35'। নবাংশটা থাকবে হচ্ছে বৃশ্চিক রাশির নবাংশ। তো সেখান থেকে বৃহস্পতি আবার বক্র গতি নেবে, বক্র গতি নিয়ে নিচের দিকে নামতে থাকবে, এবং 24শে নভেম্বর ও মার্গী হবে ভোর 4:48 4°39'30" সিংহ রাশির নবাংশে। তাহলে বুঝতে পারছেন বৃহস্পতি বক্রগতিতে যে স্প্যানটা যাবে সেটা হচ্ছে বৃশ্চিক থেকে সিংহ এই পর্যন্ত থাকবে।
কি ফল দেবে, এবং তারপরে মার্গী হওয়ার পরে বৃহস্পতি আবার গতি নেবে আস্তে আস্তে। গতি নিয়ে 2023 সালের 22 এপ্রিল ভোর 4:38 মেষ রাশিতে প্রবেশ করবে। সেটা 2023-এর ব্যাপার। তো বৃহস্পতির এফেক্টটা কি দেখুন। বৃহস্পতি এই মুহূর্তে যেখানে রয়েছে সেটা বেটার জায়গায় রয়েছে, এবং শনির মূল ত্রিকোণে অবস্থান করছে, শনির দ্বিতীয় অবস্থান করছে, এবং শনিকে যথেষ্ট বুস্ট আপ করছে। আপনারা যে বর্তমান যে গন্ডগোলটা আমরা সবাই ফেস করছি, এই গন্ডগোলটা খুব বেশি লং স্ট্যান্ডিং গন্ডগোল হবে না। আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা খুব দীর্ঘকালীন সমস্যা নয়। এই গন্ডগোলটা কিছুদিনের জন্য, আমি টাইম স্প্যানটা বহুবার বলেছি, তাই আর বলছি না। এটা তারপরে কেটে যাবে। কেটে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে মার্চ মাসের মোটামুটি 10-12 তারিখের পর থেকে আবার কিন্তু আস্তে আস্তে গ্রোথ নেবে। এই গ্রোথটা কিন্তু 29-এ, যতদিন পর্যন্ত ও বকরি হচ্ছে 29 তারিখ, 29শে জুলাই, ততদিন পর্যন্ত ইকোনমিক গ্রোথটা অল্প অল্প বজায় থাকবে। যদিও মাথায় রাখবেন, শনি যখন পুনরায় মকর রাশিতে প্রবেশ করবে অর্থাৎ 12ই জুলাই, তারপর থেকে কিন্তু গ্রোথটা কমিয়ে দেবে অনেকটা। ইকোনমিক গ্রোথ এবং তার যে এক্সপ্যানশন সেটাকে কমিয়ে দেবে। সেটা বিভিন্ন কারণে কমবে, বিভিন্ন কারণে কমবে, এবং সেটা কিন্তু আমাদের পরবর্তী প্রায় 4 মাস 4.5 মাস সময়, অর্থাৎ নভেম্বরের এন্ড পর্যন্ত সেটা আমাদের কম বেশি নিয়ে চলতে হবে। তারপরে আবারও গ্রোথটা দেবে। বৃহস্পতি যে জায়গায় বকরি থাকবে, মীন রাশি, মীন রাশি হচ্ছে ভগবানের ঘর। অ্যাকচুয়ালি আমাদের কালপুরুষের 9th হাউস হচ্ছে, দেখুন আপনি যেখানে জন্মান সেটা হচ্ছে আপনার 4th হাউস, আর আপনার যে হেড, মস্তিষ্ক, সূর্য, সেটা হচ্ছে আপনার ফার্স্ট ঘর। অর্থাৎ আপনার যে অ্যাসেন্ডেন্ট, যারা অ্যাসেন্ডেন্ট দেখে ছক দেখেন তাদের এগুলো জানা উচিত। আমি তো দেখি না, কিন্তু তবুও বলে দিচ্ছি আপনাদের। তো 4th হাউস হচ্ছে আপনি যেখানে জন্মেছেন, আপনার আপনার বার্থ প্লেস অ্যাকচুয়ালি। তো আর 9th হাউস যেটা হয়, 9th হাউস হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ফেড বলি, তো সেটা হচ্ছে আমাদের পিতার ঘর, বা আমাদের বিদেশে চাকরির যোগ। অর্থাৎ আমার যে বাড়ি, সেই বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরির যোগ। বিদেশ মানে কিন্তু মুনি ঋষিরা যখন লিখেছেন অ্যাস্ট্রোলজি, তখন আমাদের এই পলিটিক্যাল মানচিত্রটা এরকম ছিল না, দেশ সুবা এরকম কোনো বিভক্তকরণ ছিল না। তারা বলেছে দূরবর্তী স্থানে চাকরি। তো সেটা আমরা বর্তমানে ফরেন করে নেব, বা কখনো দূরবর্তী ভারতবর্ষ, আমরা যেহেতু পূর্ব দিকে বসবাস করি, আমাদের এক্সটেনশন অফ ইন্ডিয়া সেটা পশ্চিম দিকে বেশি, পশ্চিম, উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম, পূর্ব দিকে কম্পারেটিভলি কম। তো আমরা ধরে নেব কি যে দূরবর্তী স্থানে আমাদের কোনো পোস্টিং হবে, বা সেটা আমাদের দেশের বাইরেও যেতে পারে। 9th হাউস, 9th হাউস আমাদের ধর্মস্থান। ধর্ম বলতে কি বোঝায়? যেটা আপনার অ্যাকচুয়াল আইডেন্টিটি, যেটা থেকে যদি আপনাকে সরিয়ে দেওয়া হয় তাহলে আপনার আইডেন্টিটিটাই ডিজলভ হয়ে যাবে, থাকবে না। চিনি মিষ্টি কারক, তো চিনি থেকে যদি মিষ্টত্ব চলে গিয়ে নোনতা চলে আসে, তাহলে চিনির আর মিষ্টত্ব গুণ থাকবে না, চিনি নোনতা হয়ে যাবে। তার তার অ্যাকচুয়াল আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যাবে। সেটা হচ্ছে তার ধর্ম, সেই ধর্মটাকে স্টিক করে থাকা। তো সেটা হচ্ছে ঈশ্বরের ঘর, এবং সেখান থেকে মানে সেটা হচ্ছে ঈশ্বরের অবস্থান। 9th হাউস, আপনার মধ্যে যে পরমেশ্বর বসবাস করছে আপনার হৃদয়ে, সেটা তার অবস্থান। পিতারও ঘর, পিতা থেকে আমাদের প্রাণ আসে, সেই জন্য পিতার ঘর। তো সেখান থেকে 4th হাউস হচ্ছে ভগবানের ঘর, 12th হাউস। তো কালপুরুষের দ্বাদশ ঘরে বৃহস্পতি নিজ ঘরে অবস্থান করবে, শনির নক্ষত্রে অবস্থান করবে, মানে পরবর্তী 1 বছর অলমোস্ট অবস্থান করবে, প্রায় 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত শনির নক্ষত্রে থাকবে। তারপরে বুধের নক্ষত্রে উচ্চ গতিতে বেরিয়ে যাবে, সেই ঘর লিভ করে বেরিয়ে যাবে। তো স্যাটার্নের নক্ষত্র, বৃহস্পতি নিজের দ্বাদশপতির নক্ষত্রে থাকবে। তো মানুষের মধ্যে ধ্যান, মানে যে কোনো জায়গায় ধ্যান করা, বা ধরুন ডোনেশন যেটাকে আমরা বলি, কি বলে, দান দান করা, সেই ধরনের প্রবণতা বাড়ানোর কথাই ইন্ডিকেট করছে। অর্থাৎ আমরা যেটা দেবতাকে দান করি, তো সেই দান ধ্যান আপনাদের বাড়ানো দরকার আছে।
এবং ডেভোশনাল ওয়ার্ক করার দরকার আছে। এই ডেভোশনাল ওয়ার্কটার এই জন্য দরকার আছে কারণ অন্যান্য কিছু প্ল্যানেট যেগুলো আমি একটু আগে আলোচনা করেছি সেখানে আপনাকে কিছুটা এক্সাইট করবে, সেই এক্সাইটমেন্টটা অনেকটা রিজলভ করার জন্য এই জায়গাটা দরকার। মিনের প্রকৃতি হচ্ছে অত্যন্ত গভীর, মিন হচ্ছে খুব গভীর জল, যার মানে তার যে ডেপথটা সেটা ইমমেজারেবল ডেপথ, নলেজের ঘর, অসম্ভব নলেজ, এবং তার সাথে একটু গরম এবং একটু থকথকে, ডিমের কুসুমের মতো এর অবস্থানটা, এবং হিউজ নলেজ আছে এখানে। যারা বিভিন্ন স্পিরিচুয়াল কাজকর্ম করতে চান ভবিষ্যতে বা বিভিন্ন রকম ডেভোশনাল ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক যারা করতে চান, তার ফুড স্টেপ হিসাবে সময়টাকে ইউজ করতে পারেন। সেটা হচ্ছে 29শে জুলাই থেকে নভেম্বরের মোটামুটি এন্ড পর্যন্ত, প্রায় বৃহস্পতি বকরি থাকবে 118 দিন। তো এই সময়ের এই বক্রত্ব সময়টাকে ইউটিলাইজ করা, নলেজটা এই সময় চেষ্টা করবেন যতটা সম্ভব গ্যাদার করে নেওয়া এবং পরবর্তীকালে সেটাকে এফেক্টিভলি অ্যাপ্লাই করা। প্রচুর নলেজ দেবে এবং এই নলেজটা কিন্তু মেনলি আমি যখন এর আগে বৃহস্পতি যখন মানে আমাদের কুম্ভ রাশিতে আমি বকরি হয়েছিল, আমি আপনাদের বলেছিলাম যে মেটেরিয়াল নলেজ গেইন করুন। আমি কিন্তু এক্ষেত্রে বলছি স্পিরিচুয়াল নলেজ গেইন করুন যত বেশি, অত্যন্ত ভালো ফল দেবে। এবং শনি দ্বাদশে থেকে পূর্ণ মাত্রায় আপনাকে মানসিক শান্তি বজায় রাখবার চেষ্টা করবে। কিন্তু আপনার যদি উদ্দেশ্য থাকে, যেহেতু এই বৃহস্পতির একটা নবম দৃষ্টি থাকবে বৃশ্চিকের ঘরে এবং আরেকটি দৃষ্টি থাকবে কন্যার ঘরে, তো এই দুটো ঘরই কিন্তু টু মাচ মেটেরিয়াল ঘর এবং বাস্তববাদী ঘর। এরা স্পিরিচুয়ালিটি থেকে মানে লক্ষ যোজন দূরে আছে। তো সে কি করবে, আপনাকে যদি টাকা পয়সা, মেটেরিয়াল বা বস্তুবাদের দিকে বেশি অ্যাট্রাক্ট করে, তাহলে কিন্তু আপনি গেইনটা করতে পারবেন না। যে সময় যেটা ডিমান্ড, অ্যাস্ট্রোলজির আমার প্রোগ্রামটা শুনছেন আমি কিন্তু সিরিয়াল করছি না কোনো, যে আপনার সামনে নাচ গান করে বা বিভিন্ন রকম অভিনয় করে দেখাচ্ছি, সে ক্ষমতাও আমার নেই, আমি জানিও না। আমি যেটা বলছি সেটা প্র্যাকটিক্যাল, যদি অ্যাপ্লাই করতে পারেন আপনার কাজে লাগবে, যদি অ্যাপ্লাই না করতে পারেন তাহলে সেটা শুনবেন না, দয়া করে সময় নষ্ট করবেন না, অন্য কিছু দেখুন। যে টাইমে যেটা কালের যেটা কলিং থাকে, মেটেরিয়াল কাল, তো আমরা মহাদেবের কাল অনুসারে চলি, এখানে মহাকাল বলা হচ্ছে মহাদেবকে, মহাদেবের কাল অনুসারে চলি। ভগবান মহাদেবকে কাল নির্মাণ করতে বলেছে। ভগবান এই কালের মধ্যে কখনো ইন্টারভেন করেন না, তিনি কখনো। এই কালে আপনি এই কালের নির্দেশ অনুসারে, অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে কালটাকে নির্দেশ করে দেওয়া। এই নির্দেশ অনুসারে যদি আপনি চলতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে কিছুটা গেইন হবে, আর না হলে কিছু লাভ নেই শুনে। তো বৃহস্পতির এই গোচর কিন্তু অনেকেই বলতে পারে কালপুরুষের দ্বাদশভাবে চলবে। আমি অনেক প্রোগ্রামে আমাকে অনেকে প্রশ্ন করেছে যে আমার অষ্টমে থাকবে বা আমার দ্বাদশে থাকবে। বৃহস্পতি অষ্টমে থাকুক, দ্বাদশে থাকুক, ষষ্ঠে থাকুক, যেখানে থাকুক, বৃহস্পতি ইজ বৃহস্পতি। বৃহস্পতির কাজ হচ্ছে নলেজ দেওয়া। সেই নলেজকে ভাঙিয়ে পরবর্তী জীবনে আপনি আপনার জীবনচর্চা একটা লিমিটেশনের মধ্যে থেকে অতিবাহিত করবেন। নলেজ পেয়ে আপনি যদি আপনার মধ্যে যদি এই ধারণাই না জন্মায় যে আলটিমেটলি আমি যত অর্থই আয় করি না কেন তার কোনো মূল্য নেই, সুতরাং তার কোনো মানে নেই। ইন্টিগ্রিটি থাকতে হবে, একটা মিনিমাম লেভেল অফ অনেস্টি থাকতে হবে, তবে সেই জায়গাটা আপনি অ্যাকোয়ার করতে পারবেন, আদারওয়াইজ নট। মানুষকে বিশ্বাস করতে হবে প্রথম কথা। এখনকার মানুষ কাউকে বিশ্বাসই করে না। আমি বহু মানুষকে দেখি আমার সামনে বসে বসে হ্যাঁ হ্যাঁ আপনি যেটা বলছেন ঠিক আছে ঠিক আছে। আমি বুঝতে পারি তার টেন্ডেন্সি সেটা, কারণ আমি তো তার ছকটা দেখতে পাচ্ছি। সে যে মিথ্যা কথা বলছে আমার সামনে বসে, আমি জানি সে বাইরে গিয়ে আমার কথা শুনবে না, তো শুনবে না। কিন্তু আমি এটা আমাকে দিয়ে বললাম কারণ এটা টেন্ডেন্সি মানুষের, এখন মানুষ শোনে না। কলিযুগে বৃষ নামক যে ধর্মবৃষ, সে একটা চরণে দাঁড়িয়ে রয়েছে, তার তিনটে চরণ নেই। খুব কষ্ট করে সে দাঁড়িয়ে রয়েছে। মাত্র 25% এখানে ধর্মীয় ভাব আছে। সুতরাং মানুষের মধ্যে প্রথমে নেগেটিভটাই বলবে, ভুলভাল বলছে, এটাই প্রথম জাগ্রত হবে। আমাকে ফোন করে বহু মানুষ কমেন্ট করে, তো আমি শুনি। আমি এমনি তো দেখি না এসব জিনিস কি কি লিখছে। ফোন করে যখন বলেন আমি তখন বুঝি যে তার
সে কতটা আর কি ব্যাপারটা বুঝেছে তার কথা শুনেই বোঝা যায়। আমি যে অংশটা নিয়ে লাস্ট বলবো সেটা হচ্ছে মঙ্গলের বকরি হওয়া। এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ বকরি অবস্থা 2007 সালের শেষ থেকে 2008 সালের 30শে জানুয়ারি পর্যন্ত, সম্ভবত 30 কি 31শে জানুয়ারি পর্যন্ত মঙ্গল এই একই ডিগ্রিতে বকরি ছিল। আমার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ সময় গেছিল সেটা। যারা আমাকে পার্সোনালি চেনেন তারা জানেন এই ডিগ্রিতে মঙ্গলের অবস্থানটা কদাপি ভালো নয়। আমি ডিগ্রিটা আপনাদের প্রথম মেনশন করে দিচ্ছি। মঙ্গল বকরি হবে আগামী 30শে অক্টোবর। 30শে অক্টোবর বিকেল 5টা 32-এ তুলার নবাংশে বকরি হবে। সেটা হচ্ছে মিথুন রাশিতে ঢুকে 1°23'26" বকরি হবে। বকরি হয়ে বৃষ রাশিতে প্রত্যাবর্তন করবে। সেটা হচ্ছে 13/11/2022 সকাল 11টা 20 মিনিটে। অর্থাৎ বুঝতে পারছেন যে 1°23' পেছন দিকে যেতে মঙ্গলের সময় লাগবে প্রায় 14 দিন। তো কত ক্ষীণ গতিতে সে পেছন দিকে প্রথমে যাওয়া শুরু করবে, তারপরে আস্তে আস্তে গতি নেবে এবং মার্গী হবে 12 জানুয়ারি শেষ হয়ে যখন 13 জানুয়ারি পড়বে 12টা 4 মিনিটে। সেটা মার্গী হবে 13°54'20" চন্দ্রের নক্ষত্রে। অ্যাকচুয়ালি বকরি হবে এবং সেটাও বৃষের নবাংশে বকরি হবে। এই যে মঙ্গলের অবস্থান, এটা হচ্ছে এই বছরের বলতে পারেন যে সব থেকে নেগেটিভ অবস্থান। পজিটিভ জায়গা যেটা হচ্ছে মঙ্গল কর্কট রাশির নবাংশ ছেড়ে তারপরে মানে তুলার নবাংশে বকরি হবে। তো তুলা থেকে কন্যায় আসবে, কন্যায় থেকে সিংহে আসবে, তারপরে কর্কটে আসবে। তো আমি হিসেব করে দেখেছি কর্কট রাশির নবাংশ আস্তে আস্তেই বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাবে এবং সিংহ রাশির নবাংশে থাকাকালীন শনি ডাইরেক্ট হয়ে যাবে। ক্ষমা করবেন, শনি ডাইরেক্ট হয়ে যাবে তুলা রাশির নবাংশে থাকাকালীনই, কারণ মঙ্গল বকরি হওয়ার আগেই শনি ডাইরেক্ট হয়ে যাবে। এবং ডাইরেক্ট হয়ে আমার যেটা বলার দরকার ছিল, শনি তার 3 মিনিটের ওপরে গতি নিয়ে নেবে ও সিংহ রাশির নবাংশে থাকাকালীন অবস্থাতেই। তার ফলে মঙ্গলের মারক ক্ষমতা কিছুটা কমবে। কিন্তু আজ থেকে 14.5 বছর 15 বছর আগে যখন ঘটেছিল সেটা, তখন প্ল্যানেট পজিশনটাই অন্য ছিল। শনি ছিল সিংহ রাশিতে এবং বৃহস্পতি সেই সময় অবস্থান করছিল বৃশ্চিক রাশিতে। তো এটা কদাপি ভালো অবস্থান ছিল না। সেই সময় খুব বড় রকম ইকোনমিক তার পরবর্তী যে ফেজটা, এই মঙ্গলের যে ডিসলিউশন মঙ্গলের যে নেগেটিভ ফেজটা, মঙ্গল তারপরে এক্সস্টেড হয়ে যাওয়া, এক্সস্টেড হয়ে পুনরায় মিথুন কর্কট দিয়ে পাস করা, বড় রকম আপনারা হিসেব করে দেখবেন সময় লেমন ব্রাদারের মতন কোম্পানি ইনসলভেন্সিতে চলে গেছিল, দেউলিয়া হয়ে গেছিল। পৃথিবীতে একটা বড় রকম ইকোনমিক ক্র্যাকডাউন হয়েছিল সে সময় 2008-এর শেষ থেকে। তার কিন্তু এই শুরুটা এখান থেকে হয়েছিল। তো এই ফেজটা মঙ্গল আবার 15 বছর পরে এসছে সেখানে, কিন্তু প্ল্যানেটগুলো পুরো উল্টো দিকে চলে গেছে। অর্থাৎ শনি উল্টো দিকে চলে গেছে সমসপ্তমে, বা যাওয়ার চেষ্টা করছে আর কি। তো সেই ফেজে এই মঙ্গলের বক্রত্ব অবস্থানটা ভালো নয়। কালপুরুষের 3rd হাউসে মঙ্গল বকরি হবে। অনেকে ভাববেন যে বকরি অবস্থাটা ভালো, মঙ্গল তো তৃতীয় ষষ্ঠ একাদশ ভাবের কারক, সুতরাং ভালো ফল দেবে। একদমই ভালো ফল দেবে না, আমি বলে দিলাম। সেই গত বছর এবছরের শেষের দিকে যখন ভোগ করবেন তখন বুঝতে পারবেন এই সময়টা। প্রথম কথা, ওয়েদারে গন্ডগোল করবে। 2 নম্বর হচ্ছে মানুষের মস্তিষ্কেতেও গন্ডগোল করবে। এবং রাহু থেকে দ্বিতীয়ভাবে মঙ্গল গিয়ে বকরি হয়ে যাবে। রাহুও বকরি চলছে, মঙ্গলও সেদিকে যাচ্ছে, রাহুর দিকে তার গতি থাকবে। এটাকে একেবারেই বেটার পজিশন বলা যায় না। বেটার যেটা বলা যায় সেটা হচ্ছে শনি বৃহস্পতির মতন বড় গ্রহ তখন মার্গী হয়ে যাবে। বিশেষ করে শনি মার্গী হয়ে যাবে আগেই, মঙ্গল বকরি হওয়ার 7 দিন আগে মার্গী হবে। এবং বৃহস্পতিও মঙ্গল বকরি হওয়ার প্রায় 24 দিনের মাথায় মার্গী হয়ে যাবে। তো এই দুটো পজিটিভ এফেক্ট, না হলে কিন্তু গন্ডগোল করে দিত।
বেশি পরিমাণ গন্ডগোল তো অবশ্যই করবে। কীরকম গন্ডগোল করবে? নার্ভাস সিস্টেমকে নষ্ট, মানে প্রচণ্ডভাবে এফেক্ট করবে, ডিসিশন মেকিং এবিলিটিকে নষ্ট করবে, আমাদের চিন্তাভাবনার ক্ষেত্রে প্রচুর অ্যাবারেশন তৈরি করবে, ক্রোধ এবং হঠকারিতা বেড়ে যাবে, খুব বাজে বিভিন্ন ক্ষেত্রে, সরকারি বেসরকারি যেরকম জায়গায় যে আছেন, বাড়ি চালানোর ক্ষেত্রে একজন পুরুষ বা মহিলা যিনি আছেন না কেন, যে অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করছেন, তার ক্ষেত্রে কিন্তু কন্ট্রোলিং পাওয়ারকে গণ্ডগোল করবে। নিজের নক্ষত্রে বকরি হবে এবং তারপরে চন্দ্রের নক্ষত্রে চলে যাবে। চন্দ্রের নক্ষত্রে যখন যাবে তখন আরও নেগেটিভিটিটা বাড়বে। তো অ্যাজ এ হোল মঙ্গলেরই গোচর কিন্তু ভালো নয়, এবং মাথায় রাখবেন কালপুরুষের মার্কেশ কিন্তু শুক্র নিজে। তো শুক্রের ঘরে মঙ্গল যখন বকরি হয়ে থাকবে, এই মার্কেশ প্রবৃত্তি বাড়িয়ে দেবে, অর্থাৎ অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি বাড়িয়ে দেবে। রাহু একদম কালপুরুষের 1 নম্বর ঘরের ওপরই রয়েছে, তো সেটাকে বাড়িয়ে দিয়ে আমাদের সমাজের বিভিন্ন জায়গায় অস্থিরতা তৈরি করবে এবং মানুষের মধ্যে ছোটোখাটো ডিজিজেরও কিন্তু স্প্রেড করবে এ সময়, এবং সেটা ব্যাকটেরিয়াফিকেশন বা ভাইরাসফিকেশন হতে পারে। ডিজিজে স্প্রেড করবে, অশান্তির সৃষ্টি করবে, কারণ মঙ্গল সেখান থেকে ডিরেক্ট যে দৃষ্টি দেবে তার মানে বৃষের ঘরে, স্পেশালি আমি বলছি বৃষের ঘর থেকে তার চতুর্থ দৃষ্টি থাকবে রবির ঘরে। আমি যেটা বলছিলাম যে অ্যাডমিনিস্ট্রেশনকে সে কিছুটা, যে যেখানে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে তার সেখানে কিন্তু ডিসিশন মেকিং ইনঅ্যাবিলিটি তৈরি করবে। নাম্বার 2 হচ্ছে তার সপ্তম দৃষ্টি যেখানে থাকবে সেটা মঙ্গলের ঘর, নিজের ঘর। তো বুঝতেই পাচ্ছেন নার্ভাস সিস্টেমের জায়গায় গন্ডগোল করবে, আমাদের চিন্তা ভাবনার ক্ষেত্রে ও অ্যাবারেশন তৈরি করবে। আমাদের রিউমেটয়েড মাসেল কাম হাড় যে সমস্ত জায়গা আছে সেখানে গন্ডগোল তৈরি করবে। এবং অষ্টম দৃষ্টি বৃহস্পতির ঘরে থাকবে, এবং বৃহস্পতি মঙ্গলের দ্বাদশে অবস্থান করবে, অর্থাৎ মেষ রাশির দ্বাদশে অবস্থান করবে, রাহুর দ্বাদশে। তো জায়গাটা একটু অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি থাকবে, হাড়গোড়ের ওপরে নজর রাখতে হবে। গাড়ি ঘোড়া যারা চালান বা রাস্তাঘাটে সবাই আমাদের বেরোতে হয়, একটু সন্তর্পণে চলাফেরা করতে হবে। জায়গাটা একটু অ্যাবারেশন আছে। এই অ্যাবারেশনটা থাকবে 22শে জানুয়ারি পর্যন্ত। 22শে জানুয়ারির পর থেকে এটা কাটতে শুরু করবে আস্তে আস্তে, তার পরবর্তী 15 দিনের মধ্যে কেটে যাবে। তারপরে কিন্তু ভালো সময় আছে অ্যাজ এ হোল। এটা হচ্ছে সার্বিক ব্যাপার। সামনের বছর বৃষ্টিপাত সম্পর্কে প্রশ্ন করেছেন। সামনের বছর প্রচুর বৃষ্টি হবে, প্রচুর, পৃথিবীর প্রায় সর্বত্র প্রচুর বৃষ্টি হবে। অলমোস্ট বছরের প্রায় মাঝামাঝি সময় থেকেই শুরু হয়ে যাবে এবং সেটা কিন্তু চলতে থাকবে, একদম বছরের প্রায় শেষ পর্যন্ত চলতে থাকবে। তো সেটা এবছরও যেরকম হয়েছে, এবছরে তো অনেক সময় খেপে খেপে হয়েছে, বা এখনও শুক্র যখন শুক্রের নক্ষত্রে যাবে তখনও একটা হওয়ার চান্স আছে, আমাদের মান্ডেন অনুসারে চান্স আছে। ওয়েস্টার্ন দিকে তো বেশি চান্স আছে, অলরেডি বৃষ্টি হচ্ছে ওয়েস্টার্ন পার্টে, কিন্তু আমাদের এখানেও চান্স আছে খুব সামান্য। পশ্চিম দিকের জেলাগুলোতে হওয়ার চান্স আছে, যে সেটা 7 থেকে 13 তারিখের মধ্যে চান্সেস আছে। আর ঠান্ডা নিয়ে বলছি, এবছর কিন্তু এখনও ঠান্ডা যাবে না, মাথায় রাখবেন। ঠান্ডা গেলেও আবার ফিরে আসবে, ইট উইল এগেইন কাম ব্যাক। সামনের বছরও ঠান্ডা পড়বে, কিন্তু অনেক দেরিতে পড়বে, বা পড়লেও সেটা খুব আপস অ্যান্ড ডাউনস করবে, খুব বেশি পরিমাণে। পরে গিয়ে ঠান্ডাটা পড়বে জাঁকিয়ে। সামনের বছরটা জলবায়ুকরক দিক থেকে একটু খারাপ আছে, এবং বছরের মোটামুটি এপ্রিল মাসের মিড থেকে অলমোস্ট জুলাই মাস, এবং তারপরে সেপ্টেম্বরের মিড থেকে, সেপ্টেম্বরের 18 তারিখ থেকে প্রায় ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত স্লাইট একটু ভূমিকম্পের যোগ আছে, স্লাইট, বা জলের মধ্যে ভূমিকম্প হতে পারে। সেটা আমি স্পেসিফিক বলে দেবো, এটা আমি একটু র্যান্ডাম বললাম, এর বেশি বাড়ানোর আর কোনো ইচ্ছে নেই। তবে প্রত্যেকে নিজের উপরে কন্ট্রোল রাখবেন। বুধ এখন বকরি হতে চলেছে, বুধের বিষয়টা বলে দিই। 14/1 থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত বুধ বকরি থাকবে, এবং সেটাও ক্যাপ্রিকর্নে থাকবে। এরপরে থাকবে টরাসে গিয়ে বকরি হবে বুধ মে মাসে, এবং সেটা থাকবেও 3রা জুন পর্যন্ত। তো মোটামুটি মে মাসের ওই 12-13 তারিখ থেকে 3রা জুন পর্যন্ত বকরি থাকবে।
টরাসে থাকবে এবং সেখান থেকে মেষ রাশিতেও ঢুকে যাবে, কিছুটা সামান্য অংশ মেষ রাশি টাচ করবে। আর তারপরে বুধ বকরি হবে 9/9-তে, অর্থাৎ 9 সেপ্টেম্বর, এবং সেটা ভার্গোতে বকরি হবে, হ্যাঁ, কন্যা রাশিতে, এবং 2 অক্টোবর পর্যন্ত থাকবে। এই সময়টা কিন্তু একটু গন্ডগোলের সময়। এই সময় শনি বকরি থাকবে, এই সময় বুধ বকরি থাকবে, এই সময় বৃহস্পতি বকরি থাকবে। এবং দেখুন 2 অক্টোবর আমি হিসেব করে দেখেছি, মঙ্গলও কিন্তু অলমোস্ট বৃষ রাশির শেষের দিকে চলে আসবে অত্যন্ত লো ভেলোসিটিতে। এই টাইমটা আপনারা একটু সাবধানে থাকবেন, মানে সেপ্টেম্বরের প্রায় শুরুর দিক থেকে অক্টোবরের প্রায় ধরুন 24-25 পর্যন্ত অন্তত বুধ ডাইরেক্ট হয়ে যাবে, শনি ডাইরেক্ট হয়ে যাবে, অন্তত দুটো প্ল্যানেট তো ডাইরেক্ট হলো। তারপরে 3টে প্ল্যানেট যদি কখনো একসাথে বকরি হয়ে যায়, সেটা একটু গন্ডগোলের সময় দেয়। সেটা ভাব অনুসারে কোন জায়গায় আপনার পড়ছে সে অনুসারে ফল দেবে, কিন্তু নেগেটিভ ফল কিন্তু বেশি দেওয়ার প্রবণতা থাকে। কারণ পৃথিবীর কাছাকাছি যদি এতগুলো প্ল্যানেটের অবস্থান তার তার নিজস্ব কক্ষপথে চলে আসে, সেটা পৃথিবীর ওপর যে নিজস্ব অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন, সেটাকে অ্যাবারেশন তৈরি করে। অর্থাৎ আপনার হাত ধরে যদি এ নামক একজন ব্যক্তি, বি নামক একজন ব্যক্তি, সি নামক একজন ব্যক্তি, একজন আপনার হাত ধরে পা ধরে আর একজন আপনার আরেকটা হাত ধরে টানার চেষ্টা করে, আপনার শরীরের যেরকম একটা বিকৃতির তৈরি করবে, এটা সেরকম একটা বিকৃতির অবস্থান তৈরি করে। তিনজনই প্রভাব সৃষ্টি করবে। সেটা আপনার ভাব অনুসারে অবশ্যই ফল দেবে, কিন্তু ফলটা আমি দেখেছি বহু ক্ষেত্রেই পজিটিভ দেয় না, খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার পার্টে পজিটিভ দেয়। এই সময়টা একটু সাবধানে থাকবেন। আর লাস্ট পোর্শন হচ্ছে একদম 29 ডিসেম্বর থেকে 18 জানুয়ারি 2023 পর্যন্ত ক্যাপ্রিকর্নে জাস্ট টাচ করে বকরি হবে, বকরি হয়ে নিচের দিকে নেমে আসবে স্যাজিটেরাসে। তার মানে বুঝতে পারছেন বুধ এবছর কিন্তু 4বার বকরি হবে, যেটা বলছিলাম, মানে কিছু কিছু বছরে 4বার হয়, নর্মালি 3বার হয়, তো এবছর 4বার হবে। বুধের বক্রত্ব কিন্তু এই থার্ড বক্রত্ব যেটা আছে, সে যেটা 9/9 থেকে 2 অক্টোবর পর্যন্ত, এটা একটু নেগেটিভ আছে। এই সময়টা একটু সাবধানে থাকবেন। যখনও কন্যা রাশিতে বকরি হবে, উল্টো দিকে বৃহস্পতি থাকবে। আমি যখন স্পেসিফিক ওর গোচর হবে সেটা আমি বলে দেবো। অ্যাজ এ হোল 2022 সাল কিন্তু খুব খারাপ বলা যায় না। এখন বলছি, আমাকে হয়তো অনেক লোক মনে মনে ভাবছেন আমার বাড়িতে এতগুলো পেশেন্ট আছে, ভুলভাল বলছে। আমি নিজেও খুব সুস্থ নই এই মুহূর্তে, কিন্তু তাও বলছি যে এই বছর কিন্তু আপনারা দেখতে পাবেন এই বছরের 3টে পার্ট আছে। প্রথম এই 1.5-2 মাস একটু গন্ডগোলে, তারপরে দেখবেন মার্চ থেকে কিন্তু জুলাই পর্যন্ত অ্যাজ এ হোল বেটার ফল দেবে। মার্চের মোটামুটি 8-10 তারিখের পর থেকে, তারপর থেকে একটু একটু করে নেগেটিভ হওয়া শুরু হবে। নেগেটিভ মানে আমি যে নেগেটিভিটিগুলোর কথা বলেছি সেরকম হবে, এবং শেষের দিকে মোটামুটি সেপ্টেম্বরের শুরুর দিক থেকে প্রায় বছরের শেষ পর্যন্ত সময়টা কিন্তু আবার একটু কনস্ট্রেইনস আছে। তো মেলানো মেশানো যাবে, প্রত্যেক বছরই তাই হয়। যত বেশি প্ল্যানেট বকরি হবে, মার্গী হবে, যত বেশি তত বেশি গণ্ডগোল। আর দুটো ঘর নিয়ে যখনই বকরি মার্গী হবে তখন গণ্ডগোলটা বেশি হয়। তবু বৃহস্পতি এবার থেকে সেই পথটার বাইরে বেরিয়েছে। বৃহস্পতি এবছর থেকে তার নির্দিষ্ট একটা একটা করে ঘরেই যাবে। সেই বৃশ্চিক রাশি থেকে গন্ডগোল শুরু করেছিল, পরপর 3-3.5 বছর গন্ডগোলটা, স্পেশালি মকর রাশির পাশে বৃহস্পতি এতদিন বকরি ছিল, মানে একবারই শুধু গত 2020 সালের শেষের দিকেই 23 ডিগ্রি পর্যন্ত নেমেছিল ধনু রাশিতে। তারপরে আবার যেই না ও মকরের কাছাকাছি চলে এসছে, আবার এই প্যান্ডেমিক সিচুয়েশনটা গত বছরের ফেব্রুয়ারি এন্ড থেকে কিন্তু আবার স্প্রেড করা শুরু করেছে আস্তে আস্তে। তো বৃহস্পতির ওখানে অবস্থান কদাপি ভালো নয়, বহুবার আলোচনায় বলেছি। বিশেষ করে প্রথম দুটো নবাংশ তো কখনো ভালো নয়। তো সেই দিক থেকে আপনাদের আমি বলেছি এই বছরেও অন্তত এই মাসে 18 তারিখ থেকে, আরও স্পেসিফিক্যালি যদি বলেন তাহলে 14 জানুয়ারি থেকে মোটামুটি ফেব্রুয়ারি মাসের 4-5 তারিখ পর্যন্ত, এই 20-22টা দিন আপনারা প্রত্যেকেই খুব সাবধানে থাকবেন। গাইডলাইন্সগুলো টু দ্য লেটার্স ফলো করবেন, কেউ বেশি বিরক্ত দেখানোর দরকার নেই। যা বলছেন সেটা ফলো করবেন।
1 মাস কোনো ব্যাপার নয় জীবনের সাপেক্ষে, কিন্তু সেটা মেনটেন করবেন প্লিজ। ভালো থাকবেন প্রত্যেকে। আমি চেষ্টা করছি পরের ভিডিও দ্রুত আপনাদের জন্য প্রেজেন্ট করার। আর বাচ্চাদের খুব সাবধানে রাখবেন, আর বয়স্ক মানুষদের। নমস্কার।